উপদেষ্টাদের কার্যক্রমে একেবারেই সন্তুষ্ট নন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যোদ্ধারা। ছাত্র জনতার প্রতিনিধিদের সাথে আলোচনা ছাড়াই নতুন উপদেষ্টা নিয়োগেও নাখোশ তারা। উপদেষ্টাদের লোকচক্ষুর আড়াল থেকে বের হয়ে জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান শিক্ষার্থীদের। বিপ্লবের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে প্রয়োজনে প্রতি বিপ্লবের হুঁশিয়ারি তাদের। আমরা ভরসা করতে চাচ্ছি না। কথায় আছে আরজন্যা মারফুত বেশি দিন আসলে ভালো থাকতে পারে না, ঝামেলায় পড়ে। হঠাৎ করে ফেসবুকে আবারও প্রোফাইল পিকচারগুলো লাল হতে শুরু করেছে। আমরা এই দৃশ্য দেখেছিলাম শেখ হাসিনা সরকারের পতনের আগে, এক দফা দাবি থেকে শুরু করে যখন এই হত্যাকাণ্ডগুলো ঘটছিল তখন ফেসবুক প্রোফাইলগুলো সবার লাল হয়েছিল। সম্মানিত দর্শক মণ্ডলী, ভালোভাবে যাচাই বাছাই না করেই উপদেষ্টা নিয়োগ করা, ছাত্রদের দাবি আদায়ে কালক্ষেপণ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ইত্যাদি বিভিন্ন সমস্যার কারণে ছাত্র ও সরকারের মাঝে তৈরি হয়েছে ব্যাপক সংকট ও তীব্র মনোমালিন্যতা, যার ফলে যাদেরকে সংস্কারের জন্য ওই ক্ষমতার গদিতে বসানো হয়েছে তারাই এখন সংস্কারের মুখাপেক্ষী হয়ে যাচ্ছেন। এ নিয়েই বিশেষ কিছু প্রতিবেদন আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। অভিনেত্রী তিশার জামাই নির্মাতা ফারুকী উপদেষ্টা হয় আমরা বেশ কথা বলছি, এ নিয়ে অনেক প্রতিবাদও জানাচ্ছি। তবে এর ফাঁকে অন্য একজন কিন্তু পারও পেয়ে যাচ্ছে। সেও কিন্তু ফারুকীর সাথে শপথ নিয়েছে ও ফারুকীর মতোই, এমনকি তার থেকেও বড় সুবিধাবাদী। বলছি শেখ বশির উদ্দিনের কথা। ফারুকীর নানান বিতর্কিত কর্মকাণ্ড সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি, বিধায় এর প্রতিবাদ করেছি। তবে বশিরের কর্মকাণ্ড দূরে থাক, তার পরিচয়ও অনেকে জানেন না। তাদের জন্যই আমাদের এই ভিডিওটি নির্মিত। তবে অনেকের কাছে শেখ বশির উদ্দিন আওয়ামী লীগের সাবেক এমপি আফিল উদ্দিনের ভাই হিসাবে পরিচিতি পাচ্ছেন। আফিল উদ্দিন 2009 থেকে টানা 4 বার আওয়ামী লীগের এমপি হিসাবে জয়ী হয়েছেন। এমন ব্যক্তির ভাইকে উপদেষ্টা পরিষদে কোনোভাবে মেনে নেওয়া হবে না। কিসের ভিত্তিতে হাজারো প্রাণের বিনিময়ে আসা অন্তর্বর্তী সরকারে বশির উদ্দিনের ঠাঁই হলো, তা নিয়েও প্রশ্ন তুলেছেন দলটির নেতাকর্মীরা। তাদের মতে এই সরকারের কি দরকার ছিল একজন ব্যবসায়ীকে উপদেষ্টা করার? কি দরকার ছিল আওয়ামী পরিবারের লোকদের সরকারে নেবার? বিশেষ করে বিএনপি এমন ডিসিশনের কঠোর সমালোচনা করছেন। সর্বশেষ অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, দেশের ছাত্র জনতা বুকের তাজা রক্ত দিয়ে আপনাদের ক্ষমতায় বসিয়েছে, তারপরেও বিতর্কিত এই দুজনকে কেন উপদেষ্টা বানানো হলো? কথায় আছে লেবু বেশি চিপলে তিতা হয়ে যায়, আর অতিরঞ্জিত কোনো কিছুতে ঝামেলা পাকায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের আজকের যে বিভাজন, বিভিন্ন ইস্যুতে আলাদা অবস্থান, সকল কিছুর মূলে হচ্ছে সমন্বয়কদের সমন্বয়হীনতা। আমার কাছে এটাই মনে হয়েছে। নয়তো এই যে আত্মত্যাগ, এত ত্যাগ, তিতিক্ষা, সকল কিছুর পরে নানান কারণে তাদের মধ্যে বিভাজন তৈরি হয়ে গেছে। আর আজকে যেই ঘোষণা তারা দিয়েছে, এই ঘোষণা থেকে আমি জানি না সামনে আসলে কি অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মনে করছেন যে না, এই মুহূর্তে এই সিদ্ধান্তটা জরুরি। দেশের চলমান পরিস্থিতি পর্যালোচনা, আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণ এবং কেন্দ্রীয় ও স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় সমন্বয়কদের নিয়ে সভা ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একটা পলিটিক্যাল মুভমেন্টের মতনই সারা বাংলাদেশে আওয়ামী লীগ যেমন সভা করে, বিএনপি যেমন সভা করে, জামাত ইসলাম যেমন সভা করে, আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সারা বাংলাদেশে ছড়িয়ে থাকা সম্ভবত যারা কেন্দ্রীয় সমন্বয়ক আছেন তাদেরকে নিয়ে বিশেষ এই জরুরি বৈঠক। বিকাল 3:30টায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে আপনার এই সভা অনুষ্ঠিত হবে। এটার মেইন কারণ হচ্ছে উত্তরবঙ্গ থেকে যে উত্তরবঙ্গ ব্লকেট কর্মসূচি আসছে, জগন্নাথের পোলাপাইন যেমন বলতেছে সব সালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার, 7 কলেজের তারা আলাদা হয়ে গেছে, অনেক ধরনের দাবি দাওয়া তৈরি হয়ে গেছে। সকল কিছু মিলিয়ে তারা এখন যে অবস্থানে আছে, এই অবস্থানটা তাদের জন্য, বিশেষ করে যারা মূল সমন্বয়ক আছেন, আমি আবারও বলি, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঐক্য, এটা সার্জিস এবং হাসনাত সাবেক তারা একটা রাজনৈতিকভাবে তাদের একটা পরিচয় কিন্তু আছে, বা আরও 2-4-5 জন রাজনৈতিক দলগুলোর ছাড় দেয়। আপনি দেখেন বিএনপি একটা নমনীয় পর্যায়ে আছে আওয়ামী লীগের জন্য, জামাত একটু ডিফারেন্ট অবস্থানে থাকলেও জাতীয় পার্টির জন্য আবার বিএনপি একটা নমনীয় পর্যায়ে আছে। তারা কিন্তু সব ঠিকঠাক আছে কম বেশি, ঠিক আছে। ক্ষমতাকে কেন্দ্র করে কেউই ক্ষমতা ছাড়তে চায় নাই। তো এখন যদি কখনো কোনো রকম মিসকমিউনিকেশনের কারণে এই পোলাপাইনগুলোর মধ্যে বিভাজন ঘটে, ও যে হাসান নাকি জানি মাসুদ বলছিল যে ভাই আমাদেরকে এমনভাবে ধরবে 40 বছর হোক 45 বছর হোক, এরপরে কিন্তু আমাদের বিচার করবে এই সরকার। আর সবাই তো দেশ ছেড়ে যাওয়ার সুযোগ পাবে না, আওয়ামী লীগের সবাই দেশ ছেড়ে যেতে পারতেছে। এখনো ছাত্রলীগের নেতাকর্মী কেউ দেখলে পরীক্ষা দিতে যাচ্ছে, সেখানে তারা পিটাইয়া রক্তাক্ত করা হচ্ছে, একজন আইনজীবী তারও মারা হচ্ছে, এগুলো কিন্তু ঘটতেছে। তো এগুলো বাংলাদেশে রিপিটেড হবে। অনেকেই ভাবছিল ডক্টর ইউনূসের সরকার আসার পরে হয়তো এগুলো হবে না, কিন্তু এগুলো হচ্ছে, পরিমাণ কম আর বেশি। যাই হোক, গতকালকে সংগঠনটির মুখ্য সংগঠক
আব্দুল হান্নান মাসুদ স্বাক্ষরিত এক নোটিশে এই সভা আহ্বান করা হয়েছে। সভায় চলমান পরিস্থিতি পর্যালোচনা, আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণ, কেন্দ্রীয় এবং স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বৃদ্ধি কিভাবে করা যায় এ নিয়ে আলোচনা হবে। টোটাল 158 জন কেন্দ্রীয় সমন্বয়ককে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। ইভেন চলমান পরিস্থিতির বিষয়ে প্রাসঙ্গিক সম্মানিত দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকার নতুন করে 3 জন উপদেষ্টা নিয়োগ করেছেন, যাদের মধ্যে একজন হলেন প্রধান উপদেষ্টার সহযোগী। বাকি 2 জন যারা ছিলেন বশির আহমেদ এবং মোস্তফা সরওয়ার ফারুকী। বশির আহমদ সম্পর্কে যেটা আমরা জানতে পেরেছি, তিনি জুলাই আগস্টের হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন, তিনি একজন খুনি। আর মোস্তফা সরওয়ার ফারুকী সম্পর্কে যদি বলতে যাই, তিনি একজন ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী, একজন চলচ্চিত্র পরিচালক ছাড়া ভিন্ন কিছু নয়। এই মোস্তফা সরওয়ার ফারুকীই আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইকে তেঁতুল হুজুর বলে আখ্যা দিয়ে ধৃষ্টতা প্রদর্শন করেছিল এবং বিভিন্ন সময় গণমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ মুজিবের বিভিন্ন প্রকার চাটুকারিতা ও তোষামত করতে তাকে বিভিন্ন সময় দেখা গিয়েছে। ফলে সাধারণ জনগণ এখন এই সরকারের প্রতি ক্ষুব্ধ হয়ে গিয়েছে। বড় আশ্চর্যের বিষয় যে সাধারণ জনগণ তাদের সমন্বয়কদের মধ্য থেকে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ 2 জন সমন্বয়ককে উপদেষ্টা মণ্ডলীতে নিযুক্ত করেছিলেন। তাদের উপর অনেক বড় একটি দায়িত্ব ছিল, যেন সরকার কোনো ভুল পদক্ষেপ গ্রহণ করলে অবশ্যই যেন তারা উপদেষ্টাদেরকে বারণ করে, তারা যেন ছাত্রদের সাথে অবশ্যই এই বিষয়ে কথাবার্তা বলে এই সিদ্ধান্ত গ্রহণ করে। এই উদ্দেশ্যেই তাকে উপদেষ্টা মণ্ডলীতে তাদেরকে পাঠানো হয়েছিল। তারা ছিল স্টুডেন্ট, তারা সংস্কার আন্দোলনে নেমেছিল, কিন্তু তারা নিজেই সরকার হয়ে গেল, এরকম একটি কথা তখন উঠেছিল। কিন্তু এখন কি হচ্ছে, তাদেরকে উপদেষ্টা বানিয়ে কী লাভই বা হচ্ছে? দেখা যাচ্ছে যে তারা এগুলো সব কিছু শুনছে, তাদের চোখের সামনে ঘটছে, কিন্তু তারা অসহায় মতো নিরুপায় হয়ে বসে আছে, তারা কিছুই করতে পারছে না। ফলে সরকারের সাথে ছাত্রদের ও সাধারণ জনগণের দূরত্ব দিন দিন বেড়েই চলেছে। একটুকু ভেবে দেখেছেন, যদি এই সরকারটি ব্যর্থ হয়ে যায়, যদি এই সরকার যদি পদত্যাগ করতে বাধ্য হয়, তাহলে দেশ কোথায় চলে যাবে? দেশ কোথায় চলে যাবে? দেশ যদি একবার সেনাবাহিনীর হাতে চলে যায়, তাহলে কি মনে করছেন আপনি খুব শান্তিতে থাকতে পারবেন? যখন ইচ্ছা তখন দাবি আদায়ে রাস্তায় নেমে পড়বেন আর সেনাবাহিনী আপনাদের জিলাপি খাওয়াবে? এতটাই সহজ ভাবছেন? এতটা সহজ নয়। একটা দেশ যখন সেনাবাহিনীর হাতে চলে যায়, তখন অবশ্যই সেনাবাহিনী দেশের স্বার্থে, দেশের পরিস্থিতি শান্ত রাখার জন্য, সকলের কল্যাণার্থে যা কিছু করার দরকার সেটাই সেনাবাহিনী গ্রহণ করবে। এতে আপনাদের পছন্দ হোক বা না হোক, সেনাবাহিনী সেটার জন্য বসে থাকবে না। আপনি সেনাবাহিনীর বিরুদ্ধে গণ অভ্যুত্থান করবেন কি করবেন না, সেনাবাহিনী সেটার দিকে তাকিয়ে থাকবে না। সেনাবাহিনীর হাতে ক্ষমতা দিতে বলছেন, তারা ক্ষমতা যদি গ্রহণ করে, তাহলে আপনারা যে যা ইচ্ছা তাই করে বেড়াবেন, যখন ইচ্ছা তখন রাস্তায় নেমে মানুষের ভোগান্তির কারণ হবেন, সেটা আর করতে পারবেন বলে আমার মনে হয় না। সম্মানিত দর্শক মণ্ডলী, শেষমেশ একটা কথা বলি, সবসময় মনে রাখবেন, এই অন্তর্বর্তীকালীন সরকার যদি কোনো প্রকার সংস্কার ছাড়াই যদি গদি ছাড়তে বাধ্য হয়, তাহলে বাংলাদেশে একটি গৃহযুদ্ধ বাঁধতে বেশি দেরি লাগবে না, বেশি দেরি হবে না। তাই সকলকে বলছি, শান্ত হন। যে সরকারকে আপনারা ক্ষমতার গদিতে বসিয়েছেন, তাদেরকে সময় দিন, তাদেরকে সহায়তা করুন, সমঝোতা ও আলোচনার মাধ্যমে, বিক্ষোভ ও আন্দোলনের মাধ্যমে নয়। এ বিষয়ে আপনার কি মতামত? অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।